সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবারের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, তবে কতটা পারবো আমি জানি না। তোমরা জানো, তোমাদের আমি আগের দিন বলেছি আগের ব্লগে যে আমার শরীরটা একটু খারাপ, তা সেই কারণে কতটা যে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি জানি না, তবে চেষ্টা করছি কিছুটা শেয়ার করা যতটুকু পারি। আর মোটামুটি ঘরটার সমস্ত গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে আছে, সেরকম অগোছালো হয়ে আছে তাও না, শুধু কিচেনটা একটুখানি অগোছালো হয়ে আছে, সেটাকে আমাকে ঠিকঠাক করে গোছাতে হবে। আর ঠাকুর ঘরটা একদমই অগোছালো, কারণ আমি ওই সমস্তগুলো গোছাতে পারছি না এখন, সেই কারণে ঠাকুর ঘরটা একটু অগোছালো হয়ে আছে। ওটা দেখি আগামী দিন শনিবার কিংবা রবিবারে আমি ওটা গুছিয়ে ফেলবো। আর আজকে মেঘা নেই, বুবাইয়ের বাবাও নেই, বুবাইও নেই, সবাই মানে অফিস স্কুল বেরিয়ে গেছে, আর মেঘা বাপের বাড়িতে আছে। সেই কারণে তো বুঝতেই পারছো একটুখানি চাপ থাকেই। এবার বুবাই অফিসে বেরিয়ে গেল, আর বুবাইয়ের বাবা তো অনেক সকালে স্কুলে যায়, তোমরা জানো। তা ওরা সব বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর এখন আমি ধীরে সুস্থে বিছানাটা গোছাবো। মানে আমাদের ঘরের বিছানাটা, যেটা এমন কিছু নোংরা নেই কিন্তু তবুও কিছুটা অগোছালো হয়ে আছে, সেটা গুছিয়ে ফেলবো। আর ঠাকুর ঘর আমি এই মুহূর্তে গোছাবো না, কিন্তু আমি ঠাকুর তোমাদের দর্শন করিয়ে দেব, আমার রাধা গোবিন্দকে দর্শন করিয়ে দেব। আর একই ড্রেস অনেকদিন ধরে পরে আছে, আমি একটা ড্রেস দেখছি কোথা থেকে মানে কেনার ব্যবস্থা করছি, কারণ কিনতে হবে একটা ড্রেস। সবসময় তার অত অর্ডার দিয়ে অত দাম দিয়ে নিয়ে পরানো যাবে না। একটা ড্রেস মোটামুটি কিছু অল্প দামের মধ্যে একটা ড্রেস কিনে নিয়ে এসে পরাবো। আর ইচ্ছা আছে নিজে হাতে কিছু একটা তৈরি করে কিছু একটা পরাবো, এরকম ইচ্ছা আছে। তো সেটা যদি আমি তৈরি করতে পারি নিজে হাতে, এটা আমার মানে মানসিক ইচ্ছা থাকলে সবই, বা ইচ্ছার সঙ্গে সঙ্গে চেষ্টা যদি করি, আশা করছি তাহলে নিশ্চয়ই সেটা ফুলফিল করতে পারবো। তা সেরকম আমি কিছু মানে যদি কিছু তৈরি করতে পারি, ধুতি বলো, ঘাগরা বলো বা শাড়ি বলো, যাই বলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে তৈরি করছি কি না, সেগুলো শেয়ার করব। আর যদিও এটা আমার চরমভাবে প্রশিক্ষণ নিয়ে তৈরি তা নয়, আমি নিজের থেকে যেভাবে পারবো সেভাবেই তৈরি করবো, সেভাবেই আমি আমার রাধা গোবিন্দকে বা রাধা মাধবকে পড়াবো। তা সেটা তোমরা দেখতে পাবে যেদিন আমি তৈরি করব নিজে হাতে, সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মানে করব, প্র্যাকটিস করছি। পুরনো যে ব্লাউজ পিস আছে যেগুলো পুরনো, সেই জিনিস দিয়ে আমি একটা কেটে আগে তৈরি করে নেব, তারপর ভালো মানে ছিট কেটে তৈরি করার চেষ্টা করব। আর মেশিন একটা বুবাইয়ের বাবা বলেছে যে হ্যাঁ, আমি তোমাকে কিছুদিনের মধ্যেই ওই মেশিনগুলো, যে মেশিনে এই ধরনের ড্রেস পোশাক তৈরি হয়, সেই মেশিন তোমাকে একটা কিনে দেবো। এটা আমি অনলাইনে দেখেছি, ছোট মেশিন পাওয়া যায়, দু রকমের মেশিন আছে। একটা একদম মানে স্ট্যাপলারের মতন এরকম ধরেই সেলাই করা যায়, এই ধরনের একটা মেশিন আছে। আর একটা ছোট মেশিন আছে শুধু এই সব ধরনের জিনিস সেলাই করার জন্য। আমি চেষ্টা করব দুটো মেশিনই কেনার, যেটাতে যেরকমভাবে সুবিধা হবে তখন সেভাবে চেষ্টা করব। আর মেশিনের স্টিচ কিছুটা আমরা জানি, কারণ ছোট থেকে আমার বাপের বাড়িতে মানে আমার জেঠিমাদের আর কি, আমরা একসঙ্গে ছিলাম, আমরা জেঠিমারা সবাই মিলে। তা সেখানে আমাদের বাড়িতে মেশিন ছিল, মানে এখনো আছে, এখনো যেটু বৌদি সেলাই করে, কিন্তু মানে ওই হাত মেশিন ছিল। তা আমরা কিছু কিছু জিনিস কাটিং করা ওই যেটু দিদিদের কাছ থেকে, মার কাছ থেকে শিখেছি। তা সেই হিসাব মতন এগুলো মাপ নিয়ে কাটিং করে, হয়তো আমি প্রথম ভালো হবে না, একটু এদিক ওদিক হবে, তারপর আমি চেষ্টা করব একটু ভালো করে তৈরি করার। কারণ এত ড্রেস আমাকে মানে কিনতে হবে, যে কাজে এত ড্রেস কিনে পরানো প্রত্যেকটা অকেশনে সম্ভব নয়। কারণ এক একটা ড্রেস তোমাদের দাম নিচ্ছে 3000, 3500, 4000। এবার হয়তো একটু ভালো নিতে গেলে আরও দাম বেড়ে যাবে। কাজে এত দাম দিয়ে ড্রেস কিনে পরানো তো মানে অর্ডার দিয়ে বা বাজার থেকে কিনে পরানো তো সম্ভব নয়। তাই নিজেকে শিখে নিতে হবে, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। মানে নিজে যদি শেখা থাকে, শিখে যায় আর কি নিজে তৈরি করে পড়ানোর জন্যে, তাহলে তো খুবই ভালো।
সেইটাই আমি চেষ্টা করছি। কারণ আর চেষ্টা বললাম তো, চেষ্টা ইচ্ছা দুটো একসঙ্গে থাকলে আর পরিশ্রমটা যদি করি তাহলে নিশ্চয়ই সেই কাজে সফল হব। দেখা যাক। এর আগে তো তোমরা দেখেছো যে আমার লোকনাথ বাবা, গুরুদেব, এদের যে শালগুলো আমি যেভাবে তৈরি করে হাতে সেলাই করেই পরিয়েছি, আমার ব্লগে দেওয়াও আছে। তা সেটা তোমরা দেখেছো, আমি নিজেই হাতে করেছি যেহেতু মেশিন ছিল না। তা সেই জন্য মেশিন আমাকে দুটো কিনতে হবে, দু ধরনের মেশিন আমি দেখে, যেটা বলছিলাম, দরজাটা খুলতে গিয়েছিলাম সেই জন্য আবার ব্রেক হয়ে গেল। তা যেটা বলছিলাম যে চেষ্টা ইচ্ছা দুটোই যদি একসঙ্গে থাকে আর পরিশ্রম যদি করা যায় তাহলে নিশ্চয়ই সেটা সম্ভব হয় তৈরি করা। তা সেটাই আমি চেষ্টা করব আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর তোমরা ভাবছো যে আমি বসে বসেই তোমাদের সঙ্গে এত কথা বলে যাচ্ছি। হ্যাঁ, বসে বসেই কথা বলছি, কারণ আমার দাঁড়িয়ে বা সেভাবে অতিরিক্ত পরিশ্রম করার মতন ক্ষমতা একটু কম শারীরিক দিক থেকে। সেই কারণে আমি এই দুটো দিন এইভাবেই হয়তো এরম ধরনের ব্লগই দেবো। তোমরা কষ্ট করে একটু দেখো, ভালো লাগবে। আর চলো এবার আমি একটু তোমাদের সঙ্গে আমার ঠাকুর দর্শন করাই, কেমন কীরকম আছে। তাই একই ড্রেস পরানো, যেটা বলছিলাম, একই ড্রেস যদি বারবার পরিয়ে রাখি সেটা ভালো লাগবে না দেখতে। আবার নিজে হাতে না সাজালেও মানসিক শান্তি পাচ্ছি না, সব রকম ব্যাপার আছে। আর এই সমস্ত মেটেরিয়ালগুলো কোথায় কিনতে পাওয়া যায় সেগুলো আমি মানে খোঁজ করেছি, বড় বাজারে পাওয়া যায়। আমি সেগুলো মানে কোথায় পাওয়া যায় বড় বাজারে সেটা তো আমি খোঁজ নিয়েছি, কারণ যেখান থেকে আমি ঠাকুর নিয়েছি সেখানেই ফোন করে যে মানে সেখান থেকেই জেনেছি যে মার্বেলের যেখান থেকে ঠাকুর কিনেছি তারাই বলে দিয়েছে, সেখান থেকেই বলে দিয়েছে কোথায় কি পাওয়া যায়। আমি সেই হিসাব করে সেখানে গিয়ে সেখান থেকে সমস্ত কিছু কিনে নেব, নিয়ে সে তৈরি করার চেষ্টা করব। সেটা কতদূর কি হয়, যদিও প্রথম প্রথম ভালো হবে না এটা ঠিক, কিন্তু মন থেকে যেটা তৈরি করব সেটা যত যেমনই হোক তবুও ভালো লাগবে। রাধা মাধব সেইভাবেই নেবে, গোপালও নেবে, গোপাল বাবাজিরও তাই। গোপাল বাবাজিগুলো কিনতে পাওয়া যায় কিন্তু অতটাও দাম নেয় না, সেগুলো হয়তো কিছু 700-800 টাকা দিলে গোপাল বাবাজির ড্রেস কিনতে পাওয়া যায়। কিন্তু বড় ঠাকুর তো সেই জন্য একটুখানি দামটা বেশি নিয়ে নেবে। আর নিজে হাতে তৈরি করব, এটা তো একটা আলাদা আনন্দ, আলাদা ভালো লাগা তার মধ্যে থাকবে। তা সেই জন্য আমি একটা আগে পুরনো ছিট কেটে তৈরি করছি, সেটা শেয়ার করব না তোমাদের সঙ্গে। যখন নতুনটা কেটে নতুনভাবে মানে তৈরি করব তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তাহলে দেখতে থাকো কি কি কাজ বাকি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। চলো তার আগে আমার ঠাকুর দর্শন করিয়ে দিই। চলে এসেছি আমি, এই দেখো আমার রাধা মাধবকে তোমাদের দর্শন করিয়ে দিই। আর কটা লাইট জ্বালিয়ে দিই, নাহলে পরিষ্কার দেখা যাচ্ছে না, তাই না? এই যে বাসি দিয়ে আমি পুজো করব, রবিবারের দিন হয়তো করব বা কালকেও করতে পারি। কালকে যদি আমি মানে ঠাকুর পুজো করি তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দেব। সমস্ত কিছু সাজানো গুছানো, আবার ফুল দিয়ে সাজাবো কি করব সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। সবই হয়েছে। এই ড্রেসটা একটু মাপে ছোট হয়েছিল বলে এইটা লাগিয়েছে, তাই এটা খুব যে একটা ভালো লাগছে এর সঙ্গে ম্যাচ করছে সেটা নয়। তখন দেখা যাক, না করলেও কিছু করার নাই, এইভাবেই থাক, পরেরটা আবার ঠিকভাবে হবে। তো একটা ড্রেস তৈরি করালাম যে একটা মন মতো, দেখতে সুন্দর সব ঠিক আছে, কিন্তু একটা মনের মতো যে ব্যাপারটা সেই ব্যাপারটা হয়নি। এখন দেখা যাক কি হয়। ড্রেসটা আমার মনে হচ্ছে প্রথমেই সুন্দর ছিল, নিচের ওইটা না লাগালেই বোধহয় বেশি ভালো লাগতো, মানে অনেকটা বেশি ঝুল হয়ে গেছে আর কি। ঝুলটা তখন ছিল একদম ছোট আর এখন আবার হয়ে গেছে অনেকটা বড়। আর এই জিনিসের সঙ্গে এইটা যদি নেট হতো তাহলেও ম্যাচটা ভালো হতো, কিন্তু নেট বা লেস হলে ভালো ম্যাচিং হতো, কিন্তু এটা ছিট তো ঠিক এই ড্রেসের সঙ্গে ম্যাচ হচ্ছে না। এইটাই সকালবেলায় তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম, আমার রাধা গোবিন্দকে দর্শন করিয়ে দিলাম, রাধা মাধব দেখে নাও। ড্রেস চেঞ্জ করাবো আর কয়েকদিনের মধ্যেই আমি ড্রেসটা চেঞ্জ করাবো, কারণ একই ড্রেস অনেক দিন ধরে পরে থাকছে। আমি ড্রেসটা কয়েকদিনের মধ্যে চেঞ্জ করে দেবো, 2-3 জনেরই করিয়ে দেবো। গোপাল বাবাজি আর এই গুরুদেব আর লোকনাথ বাবা। এই যেটা বলছিলাম যে ঠাকুর ঘরটা আমি ঠিক এগুলো ঠিক করে গুছিয়ে উঠতে পারছি না, এগুলো গোছাতে গেলে অনেকটা সময় লাগবে। তো কিছু জিনিস আমি যেগুলো পেয়েছি
সেগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেটা এখনো শেয়ার করে উঠতে পারছি না। দাঁড়াও, একটা জিনিস অন্তত শেয়ার করি যেটা হাতের সামনে আছে। বাবা পাবোই না আমি এখানে। এই দেখো, এখানে ফুলের সাজিটা আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না। এই সাজিটা দিয়েছে আমার বোনের মেয়ে, তার নিচে একটা গামলা আছে পেতলের, সেটা দিয়েছে আমার বোন। আর এখানে একটা ছোট্ট পুষ্পপত্র আছে, এই পুষ্পপত্রটা দিয়েছে আমাদের টগরি। তো তিনজন তিনটে দিয়েছে। আমি তোমাদের পরে ভালো করে দেখিয়ে দেবো, কারণ আমি এখন এগুলো দেখাতে পারছি না, এভাবে যেতেও পারছি না। আর এইগুলো সমস্ত আগে গুছিয়ে ফেলি, গোছানোর সময় তোমাদের একটা একটা করে দেখিয়ে দেবো কে কী দিয়েছিল। আর এখানেই দেখো সমস্ত বাসন টাসন সব ধুয়ে মা রেখে দিয়েছে আগের দিন। এই যে পিতলের গামলাটা, এই দেখো এই গামলাটা, এই যে বড় পিতলের মধ্যে তেল টেল সব আছে। এই যে বড় পিতলের গামলাটা দেখছো, এটা পরে আমি খুলে ভালো করে দেখিয়ে দেবো। এটা দিয়েছে বোন। আর একজন দিয়ে গেল এই যে মোমদানিটা, এটাও আমি ভালো করে পরে দেখাবো। এই দেখো এই যে মোমদানিটা দেখছো না, এই মোমদানিটা একজন দিয়েছে। এগুলো পরে আমি ভালো করে দেখিয়ে দেবো, এখন দেখাতে পারছি না। আমাদের এখন সেকেন্ড রাউন্ড চা চলছে। এই যে চা হয়ে গেছে, চাটা একটু ছেঁকে নিই। কেউ বাড়িতে নেই, তাই আমি আর মাসি দুজনে মিলে চা খাবো। এই যে ক্রিম ক্র্যাকার বিস্কুট নিয়ে নিলাম, চাটা খেয়ে নিই, তারপরে আবার টুকটাক করে যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সেরে নেব। এই দেখো তোমার চা হয়ে গেছে, এখানে চাটা থাকলো। সবসময় আমি ঠাকুর দেখি, এইভাবে বসি আর ঠাকুর দেখতে পাই। চলো এবার চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। কিছু কাজ করব, সব মানে বেশি তো কাজ করতে পারছি না, বেশি নড়লে চড়লে শরীর মানে বুঝতেই পারছো, আর বলার কিছু নেই, সেই কারণে বেশি করছি না কাজ, অল্পই করব। আর এই দেখো চাখানি যে মাসি এখানে বসেছে চা খেতে, আর আমি এখানে বসেছি। আমরা এখানে বসেই চা খাই, তারপর ওদিকে চলে যাবে, যে যার কাজে চলে যাব আমরা। দেখতে থাকো তাহলে। অনেক কাজ বাকি, অনেক কাজ, কিন্তু অত কাজ করা মানে আমার এখন কাজ যেটুকু যা করব সবই ঠিকই আছে, কিন্তু শেয়ার করতে পারবো কিনা সেটা আমি জানি না। মানে কতটা শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে সেটা আমি জানি না। যতটা পারছি ততটাই শেয়ার করছি। প্রচুর কাজ বাকি। একটা বাড়িতে মানে কোনো একটা কিছু হলে, যতটুকুই সে ছোটই হোক আর বড়ই হোক, তারপর যদি মানুষ মানে সে যদি শরীরটা ঠিক না থাকে, তখন সেই কাজগুলো আবার গুটিয়ে তোলা একটু কঠিন হয়। আবার শরীর ঠিক থাকলেও দেখবে কাজটা হওয়ার আগে, যে কোনো একটা অনুষ্ঠান হওয়ার আগে যে উদ্যমটা থাকে, এই এটা হবে সেটা হবে ওটা হবে এরকম একটা যে উদ্যম থাকে, সেটা হয়ে যাওয়ার পরে সেই উদ্যমটা আবার নষ্ট হয়ে যায়। আবার যদি বাড়িতে অনেকজন মানুষ টানুষ থাকে, তখন সেই উদ্যমটা আবার থেকে যায়। যদি দেখো যে কাজটা হয়ে যাওয়ার পর লোকজন সব চলে গেল, কেউ থাকলো না তোমার বাড়িতে আর, তখন কিন্তু তোমার সেই কাজের প্রতি সেই এনার্জিটা থাকবে না। যে এনার্জিটা নিয়ে তুমি কাজ করবে, সেই এনার্জিটা কিন্তু পাওয়া যায় না। তা আমারও সেই অবস্থা হয়েছে। সব হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই চলে গেছে, কেউ নেই। মা দুদিন ছিল, তারপর ওই মাই যা টুকটাক টুকটাক বাসন টাসন, টুকটাক না, মা যথেষ্টই মানে ঠাকুরের বাসন টাসন মেজে সমস্ত পয়সা টয়সা করে দিয়ে গেছে, মোটামুটি গুছিয়ে দিয়ে গেছে। আর ওই জায়গাটা গোছানো আমি ছাড়া আর কেউ পারবে না। মানে যেহেতু ওটা কিভাবে কি রাখবো কি না সেগুলো আমারই কাজ, তাই আমাকেই ওগুলো ঠিকঠাক করে করতে হবে, ওগুলো সবাই পারবে না। তারপরে ধরো মেঘা অনুষ্ঠানের মানে কাজের পরের দিন ওদের বাড়িতেও পুজো হয়, ও চলে গেল সেখানে। আর বোনরা এসেছিল, বোনরা তো এখানেই বাড়ি বোনদের, সেও চলে গেল। বোনের মেয়ের বিয়ে হয়েছে এখানেই কাছেই, সেও চলে গেল। মানে কেউই আর থাকলো না।
লোকজন তো বেশি বলা হয়নি, শুধু আমাদের নিজেদের এই কজনকেই বলা হয়েছিল। আর শ্বশুরবাড়িতে যে শ্বশুরবাড়ির কাউকেই বলা হয়নি, কারণ ওদেরও একটা জায়গায় যাওয়ার ছিল, সেই জন্য ওদেরকেও বলা হয়নি। না হলে ওদেরকে বলতাম, মানে আমার যা দেওয়ার এদেরকে আমি বলতাম, বলার ইয়ে ছিল। কিন্তু আমি সেজন্য দুদিন আগে ফোনও করলাম, কিন্তু ফোন করার পরে ওরা বললো যে ওরা কল্যাণীতে যাচ্ছে ঘোষপাড়ার মেলাতে, ওদের পুজো দেবে ওখানে। সেই জন্য ওদেরকেও আর সেভাবে জোর করতে পারলাম না যে ঠিক আছে, আর ওদের ওটা অনেকদিন আগে থেকে ঠিক হয়ে আছে, তো সেই জন্য জোর করলাম না যে ঠিক আছে যেখানে যাচ্ছে সেখানেই যাক, পরে এসে ঠাকুর দেখে যাবে, এরকম একটা কথাবার্তা হলো। তো সেটাই হলো, সবই ঠিকই হলো, কিন্তু যেটা হলো সেটা ওরা আসতে পারতো হয়তো আগে থেকে, সেটা প্ল্যানিং করলে, কারণ আমাদের পুজোটা তো হলো আগের দিন আর ওদের যাওয়াটা ছিল পরের দিন। তো সেটা যদি আগে থেকে সেইভাবে প্ল্যানিং করা যেত, আমার মনে হয় ওরা আসতে পারতো, কিন্তু সেভাবে আগে থেকে কোনো প্ল্যানিং হয়নি, সেই জন্য ওরা মানে আসতে পারেনি। আর আমি সেভাবে প্ল্যানিং করে আগে থেকে আমার মাথায় অত আসেনি যে আমাদেরটা আগের দিন ওদেরটা পরের দিন, সেটা হলে পরে ভালো হতো। যাই হোক, হলো না। আমি বললাম যে পরে এসে একবার ঠাকুর দেখে যাও। বললো সে তোমাকে বলতে হবে না, আমার ঠাকুর দেখার খুব ইচ্ছা, আমি ঠিক গিয়ে ঠাকুর দেখে আসবো। আর এই দেখো বিছানার চাদর, এই চাদরটা পেতেছিলাম অনুষ্ঠানের দিন, তোমরা দেখেছো, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে চাদরের ওপরে আমি আবার ওই পুরোনো একটা চাদর পেতে দুদিন শুলাম। এখন এই চাদরটা আবার এটাই আবার ঠিক করে পেতে দিই। সব ঘরই মোটামুটি এই যে গুছানো কমপ্লিট, এই দেখো সব ঘরই মোটামুটি গুছানো কমপ্লিট, আর সবই গুছানোই আছে, আলাদা করে আর কিছু গুছানোর মানে সেরকমভাবে অগোছালো নেই। আর এদিকে কিচেনটা একটু গোছাতে হবে, যেটা এখন পারছি না আমি। আর এই দেখো মাসি এসে কাজ করে দিয়ে চলে গেল, বাসন টাসন সব মাজা ধোয়া হয়ে গেছে, এই জায়গাটাও পরিষ্কার করে দিয়েছে সব কিছু, এই যেখানে সমস্ত ধোয়া হয়ে গেছে। আর আমি খাবার সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, যেহেতু আজকে আর খাবার লোক নেই, আমি একা, ওগুলো আর খাবো না। আর এই জায়গাও পরিষ্কার গোছানো, শুধু এই জামা কাপড় কটা এখানে ভাঁজ করতে হবে। আর এই যে ওড়নাটা দেখছো, এটা আর আমি ঠাকুরের কাছে ব্যবহার করব না, সেজন্য রেখে দিলাম এখানে। আর এই তো গোছানো কমপ্লিট হয়ে গেল, সবই মানে ইয়ে হয়ে আছে, ঠিকঠাকই আছে। আর এখানে যেটুকু বাকি আছে সেটুকু আমি তুলে নেব, এই যে এই চাদর টাদরগুলো তুলে এগুলো কাচতে দিতে হবে। আর সোফারটা তো আগেই তোলা হয়ে গেছে, ওগুলো সব কেচে নিতে হবে। আর এই তো ঠাকুরঘর তো দেখিয়ে দিয়েছি অনেক আগে, আমার রাধা গোবিন্দকেও তোমাদের দেখিয়ে দিয়েছি, অনেক আগেই দেখিয়েছি এগুলো। আর আজকে এখান থেকেই আমি ব্লগটা শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।